আজকে যখন 5 টাকার ইউজ অ্যান্ড থ্রো পেনের চেয়েও বাবা মায়ের মূল্য কমে গেছে, তখন আমরা আজকে 10ম স্বপ্নারানী বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতায় ঘরে ঘরে দশভুজা দেবীরূপী মায়েদের জন্য এই অনুষ্ঠানে আমি আর তীর্থ আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের মাকে হারিয়েছি 10 বছর আগে, আর আমরা আমাদের বাবাকে হারিয়েছি মাত্র 3 মাস আগে। কিন্তু সত্যি কথা বলতে কি, এই পিতৃবিয়োগের ব্যথার চেয়ে 10 বছর আগের মাতৃবিয়োগের যন্ত্রণাটা এতটাই প্রবল যে আজ অবধি আমাদেরকে তাড়া করে ফিরছে সকল মায়েদেরকে সম্মান জানানোর জন্য। এবং একটা প্রবল অপরাধ বোধ প্রতিনিয়ত আমাদের ভেতর কাজ করছে যে কোনোদিন মায়ের জন্য কিছু করে উঠতে পারেনি। পৃথিবীতে প্রশান্ত মহাসাগরের সব থেকে গভীরতম অংশকে বলা হয় মেরিয়ানা ট্রেঞ্চ, কিন্তু আমি বলি তার থেকেও গভীরতম শব্দ হলো মা। এবং আজ অবধি গত 9 বছরে যেসব মানুষ এই অনুষ্ঠানে এসে তাদের বক্তব্য রেখেছেন, তারা শুধু পশ্চিমবঙ্গের নয়, আমাদের গোটা দেশের গৌরব। এবং তারা এসেছেন শুধু ওই মা শব্দটির টানে। সেনাবাহিনীতে একটা প্রথা চালু আছে, কেউ যদি যুদ্ধ করতে করতে মারা যায় তাকে পুরস্কৃত করা হয় এবং বলা হয় হি হ্যাজ গিভেন হিজ লাইফ ইন দ্য লাইন অফ ডিউটি। ভেবে দেখুন তো, আমাদের ঘরে ঘরে মায়েরা প্রতিনিয়ত সংসারের হয়ে সংগ্রাম করতে করতে কত মা শহীদ হয়ে গেল নীরবে নিভৃতে। তাদেরকে কুর্নিশ জানানোর জন্যে আজকের এই অনুষ্ঠান। আপনারা বিগত 9 বছরের অনুষ্ঠানগুলোকে যদি ইউটিউবে গিয়ে স্বপ্নারানী বন্দ্যোপাধ্যায় ফার্স্ট মেমোরিয়াল লেকচার, স্বপ্নারানী বন্দ্যোপাধ্যায় সেকেন্ড মেমোরিয়াল লেকচার ইত্যাদি টাইপ করেন, আপনারা পুরো লেকচারগুলো শুনতে পাবেন। আজকে আমরা যে দুজন ব্যক্তিকে আমাদের মধ্যে পেয়েছি, এনাদের পরিচয় দেবার কোনো অপেক্ষা রাখে না। একজন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ শ্রী সুরজিৎ কর্পূরকায়স্থ সাহেব, আমি ওনাকে আমন্ত্রণ জানাবো স্টেজে আসার জন্য। দেখুন, পুলিশের আইপিএস অফিসার ভারতবর্ষে অনেক আছে, রাজ্যের ডিজিও অনেক হন, কমিশনারও হন, কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সমস্ত আইপিএস অফিসার কিন্তু রয়ের সঙ্গে যুক্ত হতে পারেন না। র হচ্ছে ভারতের গুপ্তচর সংস্থা, যেটা পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। এবং আজকে উনি অবসর গ্রহণ করেছেন বলে আমি বলতে পারছি কথাটা আপনাদের সামনে। উনি সুদীর্ঘকাল রয়ের দায়িত্ব সামলেছেন আমাদের পূর্ব ভারতে এবং আরও বিভিন্ন ক্ষেত্রে। সেজন্য আমরা আজকে ওনাকে পেয়ে গর্বিত এবং ধন্য। এবং আরেকজন যিনি আজকে এসেছেন আমাদের প্রধান বক্তা, তাকে আমি আর কিছুই বলবো না, আমি এটুকুই বলবো, উনি হচ্ছেন নাট্য জগতের উত্তম কুমার। আমার সারা জীবনের আক্ষেপ ছিল কোনোদিন উত্তম কুমারের সঙ্গে আমি দেখা করতে পারিনি, কিন্তু আজকে দেবশঙ্কর হালদারকে আমার পাশে পেয়ে আমার সেই আফসোসটা কিছুটা হলেও কমলো। উনি এক একটি সংলাপ, ওনার এক একটি সংলাপ এত দীর্ঘ যে আমি 10 বছর ব্রেনোলিয়া খেলেও বোধহয় বলতে পারবো না। এবং এক একটি সপ্তাহে এতগুলোই নাটক উনি মঞ্চস্থ করেন যেটা লোকে হিসেব রাখতে পারে না। আমি দেবশঙ্কর বাবুকেও আহ্বান জানাবো স্টেজে। আমরা এই মূল বক্তৃতায় যাবার আগে 1 মিনিট নীরবতা পালন করব যেসব মায়েরা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের স্মরণে। যদি একবার উঠে দাঁড়ান, এটা তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য অনুষ্ঠান। এবার আমি আমার ছোট ভাই তীর্থঙ্করকে অনুরোধ করব শ্রী সুরজিৎ কর্পূরকায়স্থ সাহেবকে পুষ্পস্তবক এবং একটি ছোট্ট স্মারক দিয়ে বরণ করে নেবার জন্য। দেবশঙ্কর বাবুকে আমি নিজেই বরণ করে নেব, কারণ এই সুযোগ আমি ছাড়তে চাই না।
এবার আমরা মূল বক্তৃতায় প্রবেশ করব। প্রথমে শ্রী সুরজিৎ কর্পূরকায়স্থ সাহেব ওনার মা সম্বন্ধে স্মৃতিচারণ করবেন। পার্থ, তার ভাই তীর্থাঙ্কর, আমাদের সবার প্রিয় শ্রী দেবশঙ্কর হালদার মহারাজ আছেন, আপনারা সবাই আছেন, সুধীমণ্ডলী। আজকের এই যে অনুষ্ঠানে এসে এই স্বামী বিবেকানন্দর সঙ্গে যুক্ত এই হলঘরে এসে আমার একটা কথা মনে হচ্ছে যে এত সুন্দর একটা পরিবেশ, এত শান্ত স্নিগ্ধ পরিবেশ। আমরা গত বছর এরকম সময়ে অক্টোবর মাসে মায়াবতীতে গেছিলাম, ওখানে স্বামী বিবেকানন্দর যেখানে বসে উনি ধ্যান করেছিলেন সেই ঘরে ছিলাম এবং একটা অদ্ভুত অনুভূতি ছিল। তো তারই একটা রেশ আজকে পাচ্ছি এবং বিশেষ করে আপনারা যারা এখানে আছেন ভক্তমণ্ডলী, সুধীমণ্ডলী, তাদের কাছে আসতে পেরে এবং এরকম একটা অনুষ্ঠান আয়োজন করেছেন পার্থসারথী বন্দ্যোপাধ্যায়, এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবার সঙ্গে মিলিত হতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত এবং ধন্য মনে করছি। আজকের এই অনুষ্ঠানে মাকে নিয়ে বলার জন্য আমাকে বলা হয়েছে, যদিও মাকে নিয়ে অনুষ্ঠান, কিন্তু আমাকে পার্থ বললেন যে আপনার মাকে নিয়ে বলতে হবে। এর ফলে কি হলো, জিনিসটা অনেকটা ব্যক্তিগত দাঁড়িয়ে গেল, কিন্তু ব্যক্তিগত হলেও এটা একটা সুযোগ বটে, আমি সেটা আপনাদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করব। কিন্তু এই সূত্র ধরে একটা ছোট মহাভারতের একটা গল্প দিয়ে শুরু করি। সেটা হচ্ছে ওই পাণ্ডবরা যখন কুরুক্ষেত্র যুদ্ধ জয়ী হলেন, যুধিষ্ঠির রাজাধিরাজ তখন অশ্বমেধ যজ্ঞ যেটা হয় আপনারা সবাই জানেন, সেই অশ্বমেধ যজ্ঞতে ঘোড়া ছুটেছে, যেখানে যাবে সেই রাজা বশ্যতা স্বীকার করেন কিংবা যুদ্ধ করেন। তো এরকম যখন চলছে, অর্জুন এবং সৈন্যবাহিনী সবাই নিয়ে মাহিষ্যতিপুরী সেই জায়গায় যখন পৌঁছলেন, ওখানকার রাজা ছিলেন নীলধ্বজ, ওনার স্ত্রী রানী জনা এবং পুত্র প্রবীর। তো ওখানে যাওয়ার পরে রাজা নীলধ্বজ উনি বশ্যতা স্বীকার করতে চাইছিলেন, কিন্তু জনা, উনি মহীয়সী নারী, বীরাঙ্গনা, উনি বললেন যে না, যুদ্ধ করবে। তখন প্রবীর, উনি তখন পুত্র, উনি খুব একটা দোলাচলে পড়লেন যে একদিকে মায়ের আদেশ, আরেকদিকে পিতৃ আজ্ঞা, কী করবেন। সারা রাত উনি খুব চিন্তাভাবনা করলেন। তখন ওনার মধ্যে দুটো শ্লোক আসলো। একটা ছিল পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ। এইটা যখন উনি ভাবলেন, তারপরেই আবার আরেকটা কথা মনে হলো, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। উনি উত্তরটা পেলেন এবং প্রবীর যুদ্ধ ক্ষেত্রে রওনা হলেন, যুদ্ধ করলেন। তো আমরা এই যে মায়ের প্রতি যে এই যে একটা এত আদর্শ ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, তার প্রতিচ্ছবি মনে হয় খানিকটা আমরা পাচ্ছি পার্থসারথী এবং ওর ভাইয়ের এই উদ্যোগটা দেখে। আজ নয় নয় করে 10টা বছর এরকমভাবে ওরা এরকম একটা অনুষ্ঠান করছেন মাকে স্মরণ করে, এটা কিন্তু আমরা সত্যিই ভাবতে পারি না। এবারে আমি আমার মায়ের প্রসঙ্গে আসি। আমরা 10 ভাই বোন, 10 ভাই বোন, বুঝতেই পারছেন অনেক আগে আমাদের এই সংসার শুরু। আমার মা বাবা কেউই এখনও নেই। আমার মার জন্ম অখণ্ড ভারতবর্ষে, এখন যেটা পূর্ব বাংলাদেশ, পূর্ব বাংলায় জন্ম। জমিদার বাড়িতেই মা জন্মেছিলেন এবং 3 পুরুষ পরে প্রথম কন্যা সন্তান। সেই নিয়ে তখনকার গ্রামে জমিদারের ওই জমিদারিতে খুব প্রবল উৎসাহ হয়েছিল, সবাই মিলে বলেছিল বোধহয় মা দুর্গা এলেন। তো সেটা তো একটা দিক। তারপরে যখন বাবা এবং মা একসাথে যখন মিলিত হলেন, তারপরে মা এবং বাবা একটা
টি গার্ডেন রাজনগর বলে একটা চা বাগান, সেখানে ম্যানেজার ছিলেন এবং সেখানে তারা তাদের জীবন শুরু করেন অলমোস্ট। সেখানে ছিল অনেক কিছু। তখনকার দিনের চা বাগান, ব্রিটিশ কোম্পানি, আমার বাবা ম্যানেজার ছিলেন, উনি ছিলেন প্রায় সব কিছুর অভিভাবক, মা ছিলেন অভিভাবিকা, এবং সব কিছু ছিল। গোয়াল ঘরে গরু ভর্তি, ক্ষেত, সবজি, আনাজ সব কিছুই ছিল, লোক লস্কর সব ছিল। সেই অবস্থা থেকে আপনারা জানেন যে কোনো কারণেই হোক ওখানে থাকা সম্ভব হয়নি, চলে আসতে হয়েছিল এখানে। আমি তো যেহেতু সবচেয়ে ছোট 10 ভাই বোনের মধ্যে, আমি যেগুলো আপনাদের কাছে বলবো সেগুলো সবকটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতার নয়, কিছু অভিজ্ঞতা, কিছু শোনা আমার দাদা দিদিদের কাছ থেকে বা অন্যান্যদের কাছ থেকে, আমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপরে যখন এখানে এলেন, তখন যেভাবে ছিল ঘর বাড়ি বাগান গাড়ি ঘোড়া সব ওইভাবে রেখে বাবা এবং মা এখানে চলে আসেন। তখন আমার জন্ম শিলচর, আসামে, কিন্তু আমার খুব ছোট বয়সে ওখানে যাওয়ার প্রয়োজন, মানে যাওয়া হয়েছিল। এবং যখন ওরা এখানে আসেন, তখন এখানে এসে আমরা সাউথ ক্যালকাটাতে একটা অতি ছোট বাড়িতে আমাদের অবস্থান হয় আর কি। বাবার তখন কোনো চাকরি ছিল না, ওখানে ম্যানেজার হিসাবে ছিলেন, এখানে এসে কোনো চাকরি ছিল না। তখন প্রায় মাস তিনেক আমার দাদারা, 4-5 জন দাদা বা একজন দিদি আগেই চলে এসেছিলেন, কিন্তু আমরা পরে আসি। তো সেই সময়টা একটা অদ্ভুত পরিস্থিতি ছিল, একটা নতুন জীবন, নতুন যুদ্ধ, মায়েদের বাবার যা হয়। কিন্তু সেই যুদ্ধটা কিন্তু মানে কিভাবে ওরা করেছিলেন তার কিছু কিছু বর্ণনা আমি শুনেছি। 3-4 মাস অতি অনিশ্চয়তায় কেটেছিল। তারপরে বাবা আসামে আবার একটা টি গার্ডেনে সওয়ালেস কোম্পানির মাধ্যমে আরেকটা চাকরি নিয়ে যান। কিন্তু বাবার মন পড়ে থাকতো এখানে একটা ছোট্ট বাড়িতে, আর মা তার সব সন্তান সন্ততিকে নিয়ে এখানেই ছিলেন, যুদ্ধ করছেন। উনার মন পড়ে থাকতো ওখানে। ওখানে অনেক প্রাচুর্য ছিল। আসামের টি গার্ডেন জানেন, টি গার্ডেনে তখন কীরকম ছিল, প্রাচুর্যে ভরা। আর এখানে আমাদের সংসার, মা একা, অনিশ্চয়তা, আর আমরা 10 জন ভাই বোন। তো এই অবস্থা থেকে আমাদেরকে উনি বড় করেন। আমাদের বড় ভাইরা যারা ছিল তারা অনেকেই ছিলেন, কিন্তু ওই যে বাগান, রাজনগর বাগানে যেটা ছিলেন, মা একটা সার্বজনীন মা হিসাবেই ছিলেন। এখানে এসে আবার দেখলাম উনি সার্বজনীন মাই হয়ে উঠলেন, কারণ পাড়া প্রতিবেশী এমনকি বাড়িওয়ালা এবং তাদের সবাই মাকে মা বলেই ডাকত। এবং এমন একটা পরিস্থিতি হলো যে ওইখানে মিলিয়ে নিতে আমরা কিন্তু কিছুই বুঝিনি। আমি তখন অত্যন্ত ছোট, কিছুই বুঝতাম না, মানে এতটাই পরিবেশটা অন্যরকম ছিল। আমি খুব ছোট, আমি শুনেছি তখন, আমরা তো ওই জায়গা থেকে এসেছি, আসাম বা সিলেট ওই অঞ্চল থেকে। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম, মা এখানে সবাই ইংরেজি কথা বলে কেন? মানে এখানে যে কলকাতার যে ভাষ্যটা, সেটার সঙ্গে আমাদের ভাষ্যের সম্পর্ক ছিল না। সুতরাং সেই রকম একটা যুদ্ধ, মানে আমারও যুদ্ধ, মায়েদের তো যুদ্ধ আরও অনেক বেশি। তো এরকম একটা অবস্থা থেকে আস্তে 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 আমরা এখানে বড় হতে শুরু করলাম। এইখানে আবার একটু ফিরে যাই আমাদের রাজনগর বাগানে, যেখানে পূর্ববঙ্গ, যেখানে মায়েরা ছিলেন। তো তখন যখন ওখানে ছিলেন, আপনারা জানেন কি পরিবেশ ছিল, যার জন্য এখানে আসতে বাধ্য হয়েছিলেন ওনারা। তখন মায়েদের ওখানে আমাদের বাগানে 2 জন লোক ছিল, 2 জন ভদ্রলোক ছিল। তার মধ্যে একজনের নাম ছিল হারিস আলী, আরেকজনের নাম ছিল জোয়াদ ভাই। তো হারিস আলী সে ছিল ডাকাতের সর্দার, তার 7টি ছেলে ছিল। আর জোয়াদ ভাই ছিল সব কিছু কাজকর্ম করত, দোকানপাট, পুজো সামগ্রীগুলো সব কেনাকাটা এগুলো করত। তো হারিস ভাই মাকে বলতো, মা ডাকতো যে, মা আমার 7 ছেলে আছে, আমার 7 ছেলের মাথায় ঘাড়ে যতদিন মাথা আছে
তোমাকে কেউ ছুতে পাবে না। জোয়াদ ভাইও তাই, ওরা ভীষণ রকম মানে একই পরিবারের মতো ছিল। তো এই কথাটা এই জন্য বললাম যে যখন আমরা ভাই বোন একসাথে থাকি তখন কিন্তু একটা অন্যরকম পরিবেশ, আমাদের মধ্যে যে সবার মধ্যে যে একটা ব্রাদারহুড ফ্রেটার্নিটি, সেইটা কিন্তু একটা অন্যরকম। কিন্তু যখন কিছু কিছু অশুভ শক্তি থাকে যার জন্য এগুলো চেঞ্জ হয়ে যায়, একটা ওভারঅল লার্জার সোসাইটিতে গিয়ে আমরা দেখি কত রকমের অশান্তি, কত রকম, এগুলো আমি পুলিশ জীবনে ছিলাম বলে বলছি, দেখেছি, এখনও আপনারা দেখেন সারা বিশ্ব জুড়ে আছে। কিন্তু যখন আমরা নিজেরা নিজেদের মতো করে থাকি এবং মায়ের স্নেহ যখন কেউ পায়, তখন জাতি ভেদ ধর্ম টর্ম কিছু থাকে না, সবাই এক হয়ে যায়, সব সন্তানের মতো হয়। তো সেই জিনিসটা আমরা তখনও যেটা দেখেছি শুনেছি, এখানেও তাই দেখলাম। এবং এরপরে এখান থেকে ধীরে 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 বিভিন্ন ঘটনা হয়েছিল। আমার এবারে আমি বলবো আমার যে সমস্ত আমার দাদা দিদি তাদের মধ্যে থেকে প্রত্যেকের মধ্যে থেকে আমি কিছু কিছু সংগ্রহ করেছি, তাদের কি অভিজ্ঞতা মায়ের সম্বন্ধে একটা দুটো কথা বলবো, সবারটা বলা সম্ভব নয়। তো আমার এক দাদা ছিলেন আমাদের সেকেন্ড মেজদা, খুব গুণী মানুষ ছিলেন, খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন, খুব ভালো লেখাপড়া কবিতা এসব করতেন। কিন্তু সামহাও উনাকে আমরা হারাই। উনি যখন একটা কলেজে পড়াতেন সেই সময় একটা অ্যাক্সিডেন্টালি ওনাকে হারাতেন। উনি এই লেখাটা আমি দেখেছিলাম ওনার হাতের লেখাতে, একটা ডায়েরিতে, সেটাতে উনি লিখেছিলেন, মা, যে তুমি যে কী করে এত তেজস্বিনী, এত স্নেহশীলা, আমি কি করে যে তোমার কাছে এলাম আমি জানি না। আমার মাঝে মাঝে ভয় হয় যে আমি নিজে না হারিয়ে গিয়ে তোমাকে হারিয়ে ফেলি। এই কথাটা আমি পড়েছিলাম এবং তাই হয়েছিল। ওনার একটা অ্যাক্সিডেন্টাল ডেথ হওয়াতে উনি চলে যান মাকে ছেড়ে। সেটা মাকে ভীষণ রকমের অবভিয়াসলি যা হয় ওনাকে এফেক্ট করেছিল। আবার আরেক দাদা, সেটা আমাকে বলছে, সে তখন ছোট, ওই পূর্ববঙ্গের কথা, ওই চা বাগান যেটা বললাম, চা বাগানে অত কয়েকশো লোক ছিল, স্টাফ ছিল, সবাই ছিল, কিন্তু সবার অভিভাবক ছিলেন আমার বাবা, আমার মা। মার কথা বলতে গেলে বাবার কথাও তো কিছু বলতে এসেই যায়। তো একবার ওখানে চা বাগানে আগুন লেগেছিল কোয়ার্টার্সে। তখন বাবা তো তার নিজের কাজ প্রফেশনাল যেরকম করার, কিন্তু আমার মা নাকি তখন মা দুর্গার ছবির সামনে গিয়ে আকুতি করতে করতে খালি বলছিলেন যেটা তুমি সবাইকে রক্ষা করো। তো এই যে উনার যে ভালোবাসা, উনার যে সবার প্রতি যে স্নেহ, এটা তো উনার বাড়িতে শি ওয়াজ অ্যাবসলিউটলি সেফ, কিন্তু সবার যাতে কোনো অসুবিধা না হয় সেইটা আমার একজন দাদা বলে আমার মনে ভীষণ এটাকে এফেক্ট করেছিল, যে উনি কী করে সব কিছু নিয়ে উনার কথা, সবার কথা ভাবছেন। তো এরকম বিভিন্ন ঘটনা হয়েছে। আমার এক দিদি, সে দিদি বলতো যে মাকে দেখে মনে হতো যে আমাকেই বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসেন। আমরা 10 জন ছিলাম, ওনার এমন ব্যবহার ছিল সবাই ভাবতো ওনাকেই বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসে। তো সেটা আমি আমার নিজস্ব একটা ঘটনা নিয়ে বলছি। আমরা যখন পাড়া প্রতিবেশী ছেলেমেয়েরা খেলাধুলা করতাম, কিছু একটা ঘটনা ঘটলো, মায়ের কাছে গেলাম, তখন বুঝতে পারতাম না যে কে মায়ের সন্তান, আমরা না আমার বন্ধু। মানে এত বেশি তারা মাকে জড়িয়ে ধরতো, মার কাছ থেকে স্নেহ পেত। তো এইভাবে উনি আমাদেরকে বড় করেন, আমাদের মধ্যে একটা আত্মবল, চরিত্রবল দেওয়ার চেষ্টা করেছিলেন। আরেকটা কথা, সেটা না বললেই নয়, আমার আরেক দাদা, তার কথা বলছি। সেই দাদা তখন 10 জন সন্তানকে নিয়ে কি করবেন একা, এখানে কাউকে চিনি না, কলকাতায় নতুন এসছেন, কাউকে বিশেষ চেনেন না। তো আমার একজন দাদা, সেই দাদা একটু তো সেই সময় যা হয় ইয়াং বয়স, অনেক বন্ধু বান্ধব, তাদেরকে নিয়ে যা বন্ধু বান্ধবের যে এফেক্টটা হয়, একটু বিভিন্ন জায়গায় রাত করে বাড়ি ফেরা, এই সমস্ত হচ্ছিল। তো দাদা আমাকে বলছিল যে আমি রোজ রাত করে বাড়ি ফিরতাম, অনেক দেরি করে আসতাম। ওই সময় নকশাল আন্দোলন ওই সময় চলছিল।
কিন্তু মাকে দেখতাম আমাকে কিছু বলতো না। আমি যত রাত্রিরে আসতাম 12টা 1টা, মা আমাকে কিচ্ছু বলতো না, ওয়েট করে থাকতো, আমার খাবারটা দিত, আমার সঙ্গে খুব যেন কিছুই হয়নি। বলে এটা আমার উপর একটা অদ্ভুত একটা ইমপ্রেশন ক্রিয়েট করলো, একটা সাইলেন্ট কমিউনিকেশন কী হলো আমি জানি না। কিন্তু তারপরে বলল যে মায়ের এই জিনিসটা কিন্তু আমি কখনো ভুলতে পারবো না। আমি আপনাদের বলছি, আমার সেই দাদা পরবর্তী অধ্যায়ে একজন ব্রহ্মজ্ঞানী মহাপুরুষের সংস্পর্শে আসেন এবং তার সঙ্গে থেকে তার কাছেই উৎসর্গীকৃত প্রাণ হয়ে যান এবং এখনও উনি সেই সাধুর মতোই থাকেন। তো এরকম আর কি, যে একটা মায়ের তার সন্তানের প্রতি যে স্নেহ, কিভাবে ভালোবাসা দেওয়া যায়, কিভাবে তাকে কোনো রকমের চাইড না করে, কোনো রকমের তিরস্কার না করে তার মধ্যে ভিতর থেকে কিছু বার করে নেওয়া যায়, এই জিনিসটা আমরা মায়ের মধ্যে পেয়েছি, দেখেছি। তো এই কথাগুলো বলার সাথে সাথে আরও অনেক কিছু এসে যায়। মা খুব ভক্তিপরায়ণা ছিলেন, ভক্তিমতী ছিলেন। তো আমরা যখন এই কথা বলা উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমরা যখন বাবাকে হারাই 1987-এ, আমার বাবা মারা গেলেন জানুয়ারি মাসে, তখন আমরা সবাই মোটামুটি দাঁড়িয়ে গেছি। আমি তখন পুলিশে জয়েনও করে গেছি। কিন্তু মায়ের শরীর খুব একটা ভালো যাচ্ছিল না। 1987-এর জানুয়ারিতে তখন বাবা গত হলেন। তারপরে পুজো এলো। আমার এখনও এটা আমার পরিষ্কার আমার মানে দৃষ্টির মধ্যে আছে এখনও। পুজো যখন বিসর্জন হচ্ছে তখন মা দুর্গার মূর্তি যেরকম যায়, জয় মা, এই মা দুর্গা কি জয় করতে করতে যায়, তখন মা আরেকটা মা দুর্গার ছবির পাশে দাঁড়িয়ে বলছেন এবারে আমাকে নিয়ে যাও। আমি খুব আকুতি করছেন, বাবা চলে গেছেন, মা থাকতে চাইছেন না, বলছেন এবার আমাকে নিয়ে যাও। অক্টোবর মাস এরকম একটা ঘটনা। 16ই অক্টোবর রাত্রে মায়ের সাথে, আমি তখন বর্ধমানে ট্রেনিংয়ে, মায়ের সাথে ফোনে কথা হলো। সকালবেলা আমি বললাম আমি সকালে আসছি। তো সকালবেলা আমি এলাম। মা তখন সকালবেলা, আমার এক দিদি থাকতেন, এখন উনি নেই, দিল্লিতে, আমাদের জেঠতুতো দিদি, মাকে খুব ইয়ে করতেন। মা ওনার মায়ের কাছেই বড় হয়েছেন বলতে গেলে। তো উনি এসছিলেন, ওনাকে কালীঘাটে পাঠিয়েছেন যে তুই একটু পুজো দিয়ে আয়। এবং মা নিজে ওই দিন তাড়াতাড়ি স্নান করে পুজো করলেন, পুজো করে ঘরের মধ্যে ছিলেন। আমি সকালবেলা ট্রেনে করে হাওড়া থেকে এসে ঘরে ঢুকছি, এমন সময় দেখছি আমার দাদা হন্তদন্ত হয়ে বেরোচ্ছে, বলছে মায়ের শরীর খুব খারাপ, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। তো আমি ঢুকলাম, ঢুকে দেখলাম মা একটা সাইডে শুয়ে আছেন, ঠাকুর ঘরেই ছিলেন, একটা সাইডে শুয়ে আছেন। আর আমাকে দেখলেন, শেষ একটা মুভমেন্ট মায়ের হলো, চলে গেলেন। তো সেটাই বলছি যে মায়ের যে স্নেহ, কেন উনি ছিলেন বেঁচে অতক্ষণ জানি না, কিন্তু ওই যে দুর্গাপূজার সময় বাবা চলে যাওয়ার পরে বললেন আমাকে নিয়ে যাও, সেইটা হয়তো মা দুর্গা হয়তো মাকে আনসার করেছিলেন। তো এই কতগুলো কথা আমি ভাবলাম আপনাদের বলবো। আর আরেকটা কথা বলি যে মা বাবা আমাদের কি দিয়ে গেলেন, কিছু তো দিয়ে গেলেন, আমরা তো কিছু দিতে পারিনি, মারা অনেক কিছু দিয়ে গেছেন। তার মধ্যে একটাই বলবো যে আমাদের যারা ভাই বোন, আমরা যতজন 10 জন, তার মধ্যে একজনকে আমরা হারিয়েছি। সেই 10 জনের মধ্যে আমরা 9 জন ছিলাম যখন মা বাবা চলে গেলেন। তখন যা হয় আজকালকার দিনে, ওনারা আমাদের মধ্যে এমন একটা কিছু দিয়ে গেছেন, আমার মনে হয় সেটা সবচেয়ে বড় সম্পদ আমাদের। সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু আমরা একেবারে মা বাবার মতো যে সম্পর্ক, সেরকমভাবেই আমরা মেনটেন করতে পেরেছি। এবং আমাদের একটা বাবা ভালো বেশ বড় বাড়িই করেছিলেন। যখন মা বাবা চলে গেলেন, আমার 3 দিদি
তারা প্রথমেই বলল এই বাড়ির আমরা তোদেরকে গিফট করে দেবো, আমরা রাখবো না। তো উইদিন 2-3 months দে গিফটেড দ্য হাউস দ্য রেস্ট অফ দ্য ব্রাদার্স। বাকি 6 জন ভাইয়ের মধ্যে 3 জন বিদেশে থাকতেন, তারাও তাদের বাড়ি ছেড়ে দিলেন, তাদের অংশ ছেড়ে দিলেন। বাকি রইল 3 জন, তারা এখানে থাকতেন। তাদের মধ্যেও কোনো কিছু নেই, তারা কেউই চায় না যে তার কাছে থাকুক বাড়িটা, কিন্তু এখন সবাই এটাই ঠিক করা হয়েছে যে বাড়িটা একটা মা বাবার স্মৃতি হিসাবেই থাকবে, যে যখন আসবে থাকবে। তো এই যে একটা নিজেদের মধ্যে যে একটা বোঝাপড়া, একটা পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক স্নেহ, এইটাই কিন্তু ওরা আমাদেরকে দিয়ে গেছেন। তো সেটাই আমাদের পাওনা। আজকের এই দিনে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করে আমার মনে হলো যে এই জিনিসটা তো সবাইকে বলার সুযোগ হয় না, নিজেরটা বা নিজের পরিবারের কথা বলার তো প্রয়োজনও হয় না, কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আমাদের পার্থসারথী যে এখানে এই কথাগুলো বলতে পারলাম আপনাদেরকে। আমার খুব ভালো লাগলো, আপনারা সবাই শুনলেন, এত মনোযোগ দিয়ে শুনলেন, তাই জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতার্থ আমি এবং কৃতজ্ঞ। আমি শুধু এইটুকুই বলবো যে এই যে মায়েদের প্রতি এই যে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান, এটা শুধুমাত্র যে এখানে হয় বা এখানের মধ্যে সীমিত তা নয়, কিন্তু এর মাধ্যমে কিন্তু একটা বড় মেসেজ সবার কাছে যাচ্ছে, এবং সেটা যাক, সবাই ভালো থাকুন। আগামী প্রজন্ম তাদের মায়েদের বাবাদের যে শ্রদ্ধাটুকু আমরা দেখেছি, দিতে পেরেছি, বা আমাদের আগের প্রজন্মে আমরা দেখেছি, সেটা যেন প্রবহমান হয়, সেটা যেন তারা এগিয়ে নিয়ে যেতে পারে, এটুকুই আশা রাখবো। এটুকু বলে আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। অশেষ ধন্যবাদ শ্রী সুরজিৎ কর্পূর কায়স্থ সাহেবকে। ওনার জীবনের অমূল্য কিছু মুহূর্ত উনি আমাদের সামনে তুলে ধরলেন। এবার আমরা আজকের মূল বক্তৃতায় যাব। আজকে শ্রী দেবশঙ্কর হালদার আমাদেরকে বলবেন জীবন নাট্যে মা সম্বন্ধে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার নাম দেবশঙ্কর হালদার, আপনারা একটু আগে শুনেছেন। আমি নাটক করি, অভিনয় করি, মাঝে মাঝে সিনেমা টিনেমাও করি, টেলিভিশনেও মাঝে সাঝে অভিনয় করি, অন্যান্য অনুষ্ঠান করি, মূলত থিয়েটার করি। আপনারা যারা থিয়েটার দেখেছেন বা সুযোগ পেয়েছেন তারা হয়তো দেখে থাকতে পারেন। আর এই নাটক বা থিয়েটারের সূত্র ধরে, যেহেতু আমি এই কাজটার মধ্যে অনেক দিন আছি, প্রায় 40 বছর তদ্গতভাবে, তার আগে থেকেও হয়তো করেছি ছোট থেকে আর কি, কিন্তু খুব নিশ্চিতভাবে করেছি এমনটা ধরলে 40 বছর। তো এতদিন একটা কাজের মধ্যে থেকে গেলে, এবং যে কাজ প্রথাগত নয় সেই অর্থে, মানে এটা তো ঠিক চাকরি নয় বা এটা তো ঠিক ব্যবসাও নয়, এর বাইরে একটা জায়গা যেটা নিয়ে নানান রকম লোকের নানান রকম মত আছে। এই লোক শব্দটাকে অনেকে বলেন নানা মুনির নানা মত, কেউ বলেন যে কিছু হয়নি বলে ওই সব করতে গেছে, সঙ্গত কারণেই বলে যে দেখেছি পড়াশুনো করে তেমন খুব একটা নাম করতে পারেনি বা তেমন কিছু পায়নি, তাই এখন অভিনয় করতে গেছে। আবার কেউ বলেন যে খুব পড়াশুনো করেছে, নানান কিছু করেছে, করে মনের মধ্যে বৈরাগ্য এসেছে, তাই জীবন জগৎ সে সম্পর্কে সার জ্ঞান লাভ করেছে, তাই অভিনয়ের মধ্যে দিয়ে, নাটকের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করে একাধিক চরিত্র সেজে একাধিক মানুষের জীবনযাপন এক জীবনে করে আসলে সেই বৈরাগ্যের একটা অন্য প্রকাশ এই অভিনয়ের মধ্যে দিয়ে করতে চায়। আমি কেন এই কথাগুলো বলছি, তার কারণ হচ্ছে এই নিজের সম্পর্কে পরিচয় দেওয়া, এই ব্যাপারে ইদানিং অনেকেই অনেক কথা বলেন। ধরুন আমার সম্পর্কে একটু আগেই পার্থসারথী বললেন যে উত্তম কুমার, আর আমার তখনই উত্তম কুমার সম্পর্কে অনেকগুলো কথা মনের মধ্যে এলো। মনে হলো তো আমি তো ওনার মতন দেখতে নই। ও নিশ্চয়ই দেখাটুকুকে বলেনি, ও নিশ্চয়ই গুণটুকু নিয়ে আলোচনা করতে চেয়েছে। কিন্তু তবু তো মনে হলো, তখন মনে হলো একটা মানুষ আর একটা মানুষের মতন হবেই বা কেন, আলাদা হতেই তো পারে, কিন্তু গুণপনায় আমরা তুলনা করি, নানান রকম করি। কিন্তু একটা সময় অবধি আমাদের ছিল, আমাদের পাড়ায় প্রতিবেশীদের কাছে, আমাদের মহল্লায়, সেটা হচ্ছে যে আমি অমুকের ছেলে,
আমার মার নাম ছিল, দুটি নাম ছিল। আমার মার নাম ছিল মীরা, মীরা বলে ডাকতো, মীরাদি বলে সবাই ডাকতো, মীরা হালদার। মার আর একটা নামও ছিল, সেই নামটা হচ্ছে, মার নাম ছিল মমতা হালদার। তা বিভিন্ন জায়গায় দেখতাম বিভিন্ন রকম লেখা হয়েছে। তা আমি বলতাম, তোমার আসল নাম কোনটা, মমতা না মীরা? মা ছিল গ্রামের মেয়ে, একেবারে পাড়াগার মেয়ে, কিন্তু পড়ালেখা করেছিলেন, খুব মারাত্মক পড়ালেখা করবার সুযোগ পাননি, খানিকটা করেছিলেন। তা তিনি বলতেন, বাবা আদর করে ডাকতো মমতা বলে, আর নামটা দেয়া হয়েছিল মীরা। তাই কোথাও মীরা লেখা হয়, কোথাও মমতা লেখা হয়। তা আমি বললাম, তোমার কোনটা পছন্দ? বললো, আমার পছন্দ বলে কিছু নেই, তোমরা যেটা পছন্দ করো সেটাই আমার পছন্দ। লোকে আমাকে যেভাবে ডেকে আনন্দ পাবে তাতেই আমার আনন্দ। তাহলে আমি তো তোমাকে আর কোনো দিন মীরা দেবী বা মমতা দেবী বলবো না, তোমাকে তো মাই বলবো। তো তোমার অন্য লোক যখন তোমাকে ডাকে কোন নামটা শুনলে ভাল লাগে? তখন মা আমাকে একদিন বললেন, যে নামে ভালোবাসা আছে। বলে আমি বললাম, তার মানে কি? বললো, তার একজন ডাকছে আমাকে, এই মীরা, মীরা এদিকে আয়। আর একজন ডাকছে, এই মমতা এদিকে আয় না। তাহলে মমতা বেশি পছন্দ হবে তখন, কেননা ওর মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে। আবার ওইটাই যদি কর্কশভাবে ডাকে তাহলে অন্যরকম হয়ে যায়। যে কোনো সংযোগের, ইংরেজিতে যাকে বলে কমিউনিকেশন, তার মধ্যে হচ্ছে ভালোবাসা, প্রেম। ঈশ্বর প্রেমের ক্ষেত্রেও তাই, ভালোবাসা, তার মধ্যে শ্রদ্ধা থাকে, নিবেদন থাকে, কিন্তু শেষমেশ তো থাকে ভালোবাসাই। সে এমন এক তীব্র, এমন এক গভীর ভালোবাসা যার তল পাওয়া যায় না, যে কথা একটু আগে আমরা শুনছিলাম। তা আমি সেই কারণে এই নিজের পরিচয় সম্পর্কে বলতে গেলেই আমার মনে হয় যে আমি আমার বাবা মা এই দুজনের নাম বলি, যে আমি ওদের ছেলে, সেই নামেই পরিচিত হই না কেন। কিন্তু আবার ওরম করলে অনেকে বলে যে তুমি তো সারা জীবন তোমার বাবা মার নামেই, বাবা মার ঘাড়ে চেপে চলে এলে এত দূর, তাতে আবার খানিক গ্লানি হয়। আর এই যে উত্তম কুমার বলল, সে ব্যাপারেও একটা ছোট্ট গল্প বলবো। দেখুন, আমি মায়ের সম্পর্কে বলবো বলে এসেছি, আমারও সুরজিৎ বাবুর মতো খানিকটা ব্যক্তিগত গল্পই বলতে হবে। মাকে কেন্দ্র করে বলতে বলতে একটু সামগ্রিক যেটুকু আমি বুঝি, আমার এইটুকু মগজে যতটুকু ধার আছে তাই দিয়ে যতটুকু বুঝি সেটুকু বলবো, কিন্তু ব্যক্তিগত গল্পই বলতে হবে। এই যে আমি কেন বলছি, আমার মা খুব সহজভাবে আমাদের সঙ্গে গল্প করতেন, তাতে কোনো পাণ্ডিত্য ছিল না, কোনো ঝাঁচকচকে ব্যাপার ছিল না। এই আপনারা যারা এখানে বসে আছেন তারা কতটা ধারালো, কতটা ঝাঁচকচকে তো আমি জানি না, কেননা ব্যক্তিগতভাবে মিশে দেখিনি। বাইরে থেকে চেহারা দেখে তো সবসময় বোঝা যায় না। একটু আগে যখন এই উইংয়ের ধারে ভেতরে বসেছিলাম, আমি আর সুরজিৎবাবু একটু কথা বলছিলাম, তখন ভাবছিলাম যে এইরকম একটা অনুষ্ঠান পার্থ এবং তীর্থ, এই দুই ভাই মিলে কি করে করছেন, করলেনই বা কী করে? দুজন মিলে এরকম অনুষ্ঠান করা যায়? এত লোক আসছেন কেন? এবং 10 বছর ধরে এটা, এর মধ্যে তো কোনো লটারির টিকিট পাওয়া নেই, এর মধ্যে কোনো রিটার্ন গিফট নেই, সেই অর্থে কোনো কিছুই নেই। এখানে খুব বেশি দেখতেও পাচ্ছেন না যে টেলিভিশনে দেখানো হবে, তবু এত লোক আসেন কেন? এইটা ভাবছিলাম, কি করে পারলেন? তখন আমার মুখ ফসকে একটা কথা বেরোলো, যে আলোচনা করতে করতেই মুখের থেকে দুম করে বেরিয়ে গেল কথাটা, ওরা তো কেউ কেটা নয়। কেউ কেটা হলে দেখেছি লোকজন ভিড় করে, হ্যাঁ, অমুক দাদার প্রোগ্রাম, অমুক দিদির প্রোগ্রাম, অমুক বাবুর প্রোগ্রাম, এইসব থাকে, তো তাতে বেশ অনেক লোক আসেন। কিন্তু আমার মনে হলো যে আমি এটা যেই বলে ফেললাম, মানে ওদের বাইরের যতটুকু ওদের চিনেছি দেখে, তারপরেই না আমার মনে হলো আমি বোধহয় ভুল বললাম। এই কারণেই, মাকে কেন্দ্র করে এরকম 10 বছর ধরে একটা অনুষ্ঠান যে করে যেতে পারে, যারা করে যেতে পারে, তারা তো কেউ কেটা বটেই। তাদের মধ্যে তো সেই দম আছে, তাদের বাঁচায় কোন প্রাণবায়ু, তাদেরকে এই শক্তি দেয় কে? তারা নিজেরা, তাদের শিক্ষা, তাদের সংস্কৃতি। আমার মনে হয় শুধুমাত্র তারা না, ওই যে ওদের পিছনে মা আছেন, অবশ্যই বাবা আছেন, কিন্তু ওই মা শব্দটি হচ্ছে আদি শব্দ, এমন শব্দ। ধরুন, আমি একটি থিয়েটার করতাম, একটি অভিনয় করতাম, সেখানে বলতাম, আমি রোজ সকালে ঘুম থেকে উঠি, আমি নিজের দিকে তাকাই, আয়নার সামনে দেখি সেই একই মুখ, হ্যাঁ, টেবিলের ওপর সেই একই আনন্দবাজার ফরফর করে উঠতে থাকে হাওয়ায়, একটু পরে ওটাকে পড়ে আমাকে দেশ, কাল, জগৎ, সমাজ সম্পর্কে জ্ঞান নিয়ে নিতে হবে। তারপরে আমি সিঁড়ি দিয়ে নামি, একটা লোকের সঙ্গে দেখা হয়, প্রতিবেশী, সে বলে কেমন আছেন, ভালো তো, গুড মর্নিং। আমিও বলি হ্যাঁ কেমন আছেন, ভালো তো, গুড মর্নিং।
তারপরে আরেকজনের সঙ্গে দেখা হয়, তাকে বলি আজকে আকাশটা দেখেছেন, ডালবে। মানে এই গড়পড়তা কথাগুলো বলতে 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 আমরা চলতে থাকি, জীবন চলতে থাকে। আর মাঝে মাঝে নিজেকে নিয়ে বিরক্ত হই, আমার জীবনটা কেন একটু অন্যরকম হয় না? রোজই একই কথা, রোজই রান্নাবাড়ি, রোজই উনুনের সামনে যাওয়া, গ্যাসের সামনে যাওয়া, দুধ চাই, এরকম আপনাদেরও অনেকের মনে হয়। তা এই রকম বাসনা থেকে আলাদা হবে বলে সেই লোকটা কি করলো, লোকে যা যা কিছু সহজভাবে বলে সেইগুলোকে অস্বীকার করতে লাগলো। ও বলল আমি একটা নিজের ভাষা তৈরি করি। এটার মধ্যে একটা অ্যাবসার্ডিটি আছে, একটা অস্বাভাবিকতা আছে। যে ও বলল এই সবাই এটাকে ঘড়ি বলে, আমি এটাকে ঘড়ি বলবো না, ওটাকে আমি চেয়ার বলবো। সবাই এটাকে পাখা বলে, আমি এটাকে পাখা বলবো না, ওটাকে বলবো আমি কলম, আর কলমকে বলবো ছবি। বলে সে তৈরি করলো নিজস্ব একটা ভাষ্য বা ভাষা, যেটা শুধুমাত্র তার, নাকি যেটা সে নিজে আবিষ্কার করেছে। একটা নতুন কিছু হচ্ছে তার মনে হচ্ছে, একটা মারাত্মক কিছু হচ্ছে। ফলত সে ভুলে যাবে বলে ওই শব্দগুলো লিখে রাখতো। এই 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 ঘড়িটাকে কি বলি না, পাখা, মানে মনে থাকবে না, তাই লিখে রাখলো, নিজের জন্য একটা ডিকশনারি তৈরি করে ফেললো। তাই করে সেই ভাষায় ও নিজে নিজে ঘরের মধ্যে কথা বলতে লাগলো। কিন্তু ঘরের বাইরে তো যেতে হবে, ঘরের বাইরে যে জগৎটা আছে সেই জগতে যখন ও ওই ভাষায় কথা বলতে গেল, ওর কথা কেউ বুঝলো না। মাতামুন্ডু কী বলছি রে ভাই? তখন ওকে সবাই বললে পাগল, উন্মাদ। স্বাভাবিকভাবেই পাগলামই তো করছে, চেনা ভাষায় কথা বলছে না। ফলত এইরকম করতে করতে তাকে যখন পাগল বলে দেখে দিল, সে তখন ঘরের মধ্যে ঢুকে গেল, নিজের সঙ্গে নিজে কথা বলতে বলতে সে একদিন অজ্ঞান হলো। স্মৃতি তার চলে যেতে থাকছে, এবং যখন সে আবিষ্কার করলো যে জ্ঞান ফিরল, তখন সে একটা হাসপাতালে শুয়ে আছে, বিভিন্ন যন্ত্রপাতি তার শরীরে লাগানো রয়েছে, এবং সে সমস্ত শব্দ ভুলে গেছে। তার যে শব্দ কোষ বা যে ডিকশনারি সে তৈরি করেছিল সেগুলোও ভুলে গেছে, আগের শব্দগুলোও ভুলে গেছে। তখন প্রবল যন্ত্রণায়, একটা যন্ত্রণা শরীরের ভেতরে হচ্ছে শুধু। তা সেই লোকটি আবিষ্কার করলো একটি শব্দ, যা তার চেতনার গভীরতম স্থল থেকে উঠে এলো। একটা শব্দ মুখ দিয়ে বেরোলো, মা। যেই মা বলে মনে পড়লো, তখনই তার মনে পড়লো ব্যথা। মায়ের সঙ্গে ব্যথা জড়িয়ে থাকে। ব্যথা জড়িয়ে থাকে কেন? আমাদের যখন পৃথিবীতে মা আনেন, মা তখন কষ্ট পান, যাকে আমরা বলি প্রসব যন্ত্রণা। আপনারা যারা মা হয়েছেন তারা জানেন সে মারাত্মক যন্ত্রণা। সেই যন্ত্রণাটুকু স্বীকার করে নেওয়ার মধ্যে যে আনন্দ, সেই যন্ত্রণাটুকুকে শরীরে ধারণ করার মধ্যে যে তৃপ্তি, তা তো কোনো পুরুষ পায় না, তা তো পায় একমাত্র মহিলা, মা পান। আর পান বলেই আমি বলছি, মায়ের সঙ্গে একটি বেদনা লুকোনো আছে, যা গলার কাছে ঠেলে উঠে আসে, কিন্তু মায়েরা কোনো দিন তা প্রকাশ করেন না, তাকে গিলে নেন, তাকে ধারণ করেন শরীরে, এবং সেই যন্ত্রণাটিকে আনন্দরূপে স্বীকার করেন। আপনারা কেউ কেউ বলবেন যিনি মা হননি, আমি বলবো তার ক্ষেত্রেও এটি সত্য। এই কারণেই সত্য, আমি সেই মা, আমাদের এই বঙ্গদেশের অন্যতম মা, যার ছবি সামনে রয়েছেন, তা তো কোটি কোটি সন্তান, লক্ষ লক্ষ সন্তান। তিনি যে কত যন্ত্রণা ধারণ করেছেন, যন্ত্রণা শুধু আমার আপন নিজস্ব যন্ত্রণা, যা নাকি আমার নাম ধাম জ্ঞাতি গোত্র রক্ত এই দিয়ে তৈরি হয়, তাই তো নয়, তার বাইরেও তো পরের সন্তান, যে কথা একটু আগে সুরজিৎবাবু বলছিলেন, পরের সন্তান নিজের সন্তান হয়ে উঠছে, পরের সন্তান দূরে, নিজের সন্তান দূরে চলে যাচ্ছে, এমন কি আমরা দেখি না? হরবকত দেখি। তাহলে এই যখন বিচ্ছেদের ব্যথা আমাকে ধরে, তখনই আর একটা অন্য আনন্দ আমাদের এই মায়েদের স্বাগত জানায়। আমি একটা হালকা কথা বলবো বলে শুরু করেছিলাম, আমি ক্রমশ ভেতর দিকে যাওয়ার চেষ্টা করছি আমার বিদ্যাবুদ্ধি অনুযায়ী। আমি যখন এখানে এসছি, আমি প্রতিদিন থিয়েটার করবার আগে আমি একবার মাকে স্মরণ করবার চেষ্টা করি। বলি, মা, আজকে একটা কিছু করতে যাচ্ছি, তো অন্য মানুষ হব, আমার মতো করেই হব, দর্শকের সেটা ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু আমার যে করণীয় তাই যেন করতে পারি। মা, তুমি আমাকে আশীর্বাদ করো, এবং মা তুমি আমার মুখে কথা জুগিয়ে দিও, এবং আমার শরীরের মধ্যে সেই আবেগ, সেই অনুভূতি, সেই আত্মবিশ্বাস, সেইগুলোকে তুমি দিও মা, যেমন করে তুমি আগেও দিয়েছো। এই কথা বারবার বলি।
মনে হয় যেন এইটুকু বললে শরীরে সিংহের বিক্রম আসে, মনে হয় একটা তৃপ্তি হলো, মনে হলো একটা বিশ্বাস জন্মালো মনের ভেতরে। মা কি শুনতে পান? আমার মা চলে গেছেন, মা তো শুনতে পান না, কিন্তু একেবারে কি শুনতে পান না? এই যেই আমি আমাকে বলি, আমার মধ্যে দিয়ে বলি, কখনো মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলি, কখনো মায়ের ছবি ছাড়াই বলি। যখন অডিটোরিয়ামে থাকি তখন তো মায়ের ছবি থাকে না, মানে ফটোগ্রাফ থাকে না, কিন্তু আমার হৃদয়ে, আমার মনে, আমার শরীরে, আমার স্মৃতিতে, আমার সত্তাতে আমার মার যে ফটোগ্রাফ আছে, চলমান ফটোগ্রাফ, সেটি তো কেউ মুছে দিতে পারবে না যদি না আমি মুছতে চাই। আর আমি যদি হতভাগাও হই, মুছতেও চাই, তাও আমি পারবো না, পারা যাবে না। তো আমি সেই মাকে বলি। তাই আজকে যখন আমি শুরু করছিলাম, তার আগে কিন্তু আমি একবার মাকে স্মরণ করেছি। আর যখনই স্মরণ করেছি বলেছি যেন আমার মুখে এমন কিছু কথা জুগিয়ে দিও যা দিয়ে আমি তোমাকে প্রকাশ করতে পারি। এইটা হচ্ছে মর্মান্তিক কথা। আমার মার সামনে কিছু বেশিক্ষণ মাকে কিছু বোঝাতে গেলেই মা বলতো, খুব স্মিত হেসেই বলতেন যে তোমার লেকচারটা কি শেষ হয়েছে? আর আমি আজকে নাকি মাকে নিয়েই লেকচার দিতে এসেছি। আমার কি দুর্ভাগ্য! আমি কি করে মাকে নিয়ে লেকচার দেব? তার কারণ, যেখানেতে সমস্ত ভাষা শেষ হয় সেইখান থেকেই মাতৃত্বের সংযোগ। এই যে কথা বলছিলেন একটু আগে সুরজিৎ বাবু, যে ওই যে দাদা মায়ের কাছে শাসনহীন থাকলেন, মা চিৎকার করলেন না, বললেন না কিছু, জানালেন না কিছু, তাকালেন বা ওনার নিত্য কর্মটি করলেন এবং সেই তার মধ্যে দিয়েই একটি সংযোগ স্থাপন করলেন, তীব্রতম সংযোগ। এই মায়ের ব্যাপারে যদি আমরা নীরব হতে পারতাম, আমরা যদি বেশি কথা বলে, বেশি শব্দ চয়ন করে, মালা গেঁথে কোলাহল না তৈরি করতে পারতাম, তাহলে সবচেয়ে ভালো হতো। কিন্তু আমার তো উপায় নেই। আমাকে আজকে বলেছেন, ওরা দায়িত্ব দিয়েছেন, তাই আমাকে বলতে হবে। তা আমার তখন মনে পড়লো যে আমি আবার সেই রামচন্দ্রের মতন ভুল করছি। রামচন্দ্র, আপনারা এই গল্প নিশ্চয়ই জানেন, যখন বনবাসে গেছেন তখন তো উনি ওই যেখানে সেখানে স্নান করতে হয়, যেখানে জল পাওয়া যায় সেখানে স্নান করেন। আর স্নানের আগে ওদের ধনুকটিকে তো শুইয়ে রাখার নিয়ম নেই, দস্তুর নেই, ধনুককে খাড়া রাখতে হয়। তাই ওরা কি করেন, ওই ধনুকটি ওই পুষ্করিণী বা দিঘির পাশে ওই মাটিতে গেঁথে দিতেন, তারপর স্নান করে এসে আবার ধনুক নিয়ে চলে যেতেন। তা একদিন নাকি রামচন্দ্র স্নান সেরে উঠে দেখছেন যে ওনার ওই দণ্ডায়মান ধনুকের নিচে একটি ব্যাঙ, সে আহত, রক্তাক্ত, তখনও বেঁচে আছে, সে কাতরাচ্ছে। তো রাম তো দয়ালু, রাম তো প্রাণ সম্পর্কে খুবই সংবেদনশীল। সে প্রায় হায় হায় করে উঠল, এ আমি কি করেছি, এ আমি কি করেছি বলে তাড়াতাড়ি সেই ধনুক তুললেন। তার নিচে ওই ব্যাঙটি, সে রক্তাক্ত, তখনও বেঁচে আছে। তা রাম তাকে দু হাতে তুলে ধরলেন নিজের হাতের মাঝখানে। তারপর বললেন যে এ তুমি কি করলে? আমি যখন ওই ধনুর্বাণটি ওইখানে ধনুকটি রাখছিলাম, পুঁতছিলাম, তুমি তো তার নিচে ছিলে, আমি বুঝতে পারিনি মাটির সঙ্গে তুমি কিভাবে মিলেছিলে, আমি তো দেখতে পাইনি। দেখলে তো আমি এটা এখানে দিতাম না, রাখতাম না, গেঁথে ফেলতাম না তোমায়। তুমি একটা আওয়াজ করলেন না, তুমি আমাকে একটু জানান দিলে না, তুমি আমাকে একটু আমাকে এই পাপ থেকে মুক্ত করলে না, আমি যে পাপী হয়ে গেলাম, তুমি কেন জানালে না আমাকে, কেন আওয়াজ করলে না? তখন সেই ব্যাঙ উত্তর দিয়েছিলেন, এই গল্প আমার মার কাছে শোনা। ব্যাঙ বলেছিলেন যে এই যাবৎকাল যতবার বিপদে পড়েছি তখন তোমাকেই স্মরণ করেছি প্রভু, বলেছি হে রাম আমাকে রক্ষা করো। যখন দেখলাম রামই ওইটি আমার মাথার উপরে পুঁতে দিতে যাচ্ছেন, তখন আমি কার নাম করবো হে প্রভু? তাই আমার নাম নিতে পারিনি, আমি নীরব ছিলাম। তাই আজকে আমার যখন গল্পটি এই মায়ের কাছে শোনা, এই গল্প বলছিলাম, তখন আমি মনে হচ্ছিল মা আমাকে এটাই বলছিল যে মার সম্পর্কে বলবো, তখন মনে হচ্ছে না যে বারবার মাকে স্মরণ করে অন্য সংলাপ বলেছি, কথা বলেছি। মাকে নিয়ে বলতে গিয়ে কার শরণাপন্ন হব? আমি তখন শরণাপন্ন হচ্ছি অভিজ্ঞতার, যে আমি আমার মা সম্পর্কে, যেমন এটাও ব্যক্তিগত,
আমাদের বাড়িতে আমি বলছিলাম না, আমার বাবা ছিলেন অভিনেতা। আমি আপনাদের জানাই, যাত্রাপালার অভিনেতা। আমার বাবা যাত্রায় 35 বছর খুব নিয়মিত অভিনয় করেছেন। তার আগে উনি গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে চাকরি করতেন, খুবই তরুণ তখন। আমার ধারণা চাকরিটি কোনো কারণে চলে যায়, তখন উনি কী করবেন ভাবছেন। এবং আমাদের পরিবারটি হচ্ছে গোড়া ব্রাহ্মণ রক্ষণশীল পরিবার উত্তর কলকাতার। আমার বাবা ছিলেন সেই বাড়ির একমাত্র ছেলে। বাবার আরও চার দিদি ছিল, বাবা সেই বাড়ির ছোট ছেলে। তো আমার বাবা এই শিল্প, সংস্কৃতি, সাহিত্য এগুলো ভালোবাসতেন। বাড়িতে নারায়ণ পুজো হয় দুবেলা, এখনও হয়। তো বাবা নিজে পুজো করতেন, দাদু করতেন, তার থেকে শিখেছিলেন। উচ্চারণ করতেন খুব পরিষ্কার করে, স্পষ্ট করে, নির্ভুল প্রায়। তো এহেন পরিবারের ছেলে, বাবার ওই মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে আমি শিখেছিলাম বাবার কাছে যে পৃথিবীতে আনন্দ ছাড়া কিছু নেই। উপনিষদে বলেছে, আনন্দাদেব খল্লুমানি ভূতানি জায়ন্তে, আনন্দ দাও, আনন্দ চাও, এছাড়া কিছু নেই। তো আনন্দ মানে, কিন্তু আমি আবার আনন্দের নানান রকম চেহারা হয়েছে আজকাল, তো আমি সেটা বলছি না, আপনারা বুঝতেই পারছেন কোন আনন্দের কথা বলছি আমি। তো যে আনন্দ অমৃত, যে আনন্দ সত্য, যে আনন্দ শিব, যে আনন্দ সুন্দর, আমি নিশ্চিত সেই আনন্দের কথাই বলছি যা আমার বাবা আমাদের 4 ভাই 1 বোনকে বোঝাবার চেষ্টা করতেন। এহেন মানুষটি তার কম বয়সে চাকরি হারিয়ে কিছু তো একটা কাজ করতে হয়। তা তিনি ঠিক করলেন, পাড়ায় আমাদের একজনের পরিচয় ছিল তার সঙ্গে, তিনি ওই চিতপুরে যাত্রাপালার অফিসে যেতেন, তার কাছে নানান রোমাঞ্চকর গল্প শুনতেন যাত্রাপালার। তা তিনি তার হাত ধরে, তখন তো কাজকর্ম নেই, যাত্রাপাড়ায় চলে গেলেন বাড়িতে না বলে, এবং সেখানে গিয়ে একটি যাত্রা দলে যোগাযোগ করলেন, করে বললেন যে আমি ওদের সঙ্গে অভিনয় করব। বাড়িতে জানালেন না, তখন বিয়ে হয়নি ওনার। তারপরে উনি যাত্রাপালার নট হিসেবে অভিনয় যখন শুরু করলেন, বাড়িতে জানতে পারল, তখন আমার দাদু ওনাকে তেজ্যপুত্র করেছিলেন। মানে লিখিত পরিতভাবে করেননি, বাড়ি থেকে বার করে দিয়েছিলেন। আমার ঠাকুমা খুবই কেঁদেছিলেন, আমার অন্য পিসিরা খুবই আহত হয়েছিল। তবু আমার বাবা তো গেছেনই সং সাজতে, রং মাখতে। আর তখন একটা কথা ছিল, আজ থেকে কত বছর আগের কথা বলছি, তখন একটা কথা ছিল, যাত্রা করে ফাতরা লোকে, মানে ভালো লোকেরা যাত্রা টাত্রা করে না, ওগুলো খারাপ লোকেদের কাজ অভিনয়। তো ফলত এই বাবা যখন, কিন্তু বাবা খুব তদ্গতভাবে অভিনয় করেছেন, তার মাঝখানে বাড়িতে এসছেন, খবর নিয়েছেন, এবং বাবার উচ্ছন্নে না যাওয়া, উন্মার্গগামী না হওয়া, অসতের সঙ্গে সংসর্গ না করা, এর পরিচয় পেতে পেতে আমার দাদু, ঠাকুমা বাবাকে সবাই স্বীকার করেন। বাবা বাড়িতে থেকেই, সংসারে থেকেই এই কাজটি করতে পারেন। তখন বাবার গ্রামের একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়, ওই যে যার কথা বলছিলাম, যাকে 2টি নামে ডাকা হয়, তিনি আমার মা, তার সঙ্গে বিয়ে হয়। এবং আমার বাবা মার তখনকার দিনে যেমন হতো 17-18 বছরের একটা তফাৎ ছিল বয়সের। এই মা আমাদের সংসারে এলেন, এবং বাবা তখন যাত্রা হতো জানবেন, ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠী বলে একটা শব্দ ছিল। মানে এই যে পুজো আসছে, ষষ্ঠীর দিন নতুন পালা নেমে পড়তো, এবং তারপর সেটা জ্যৈষ্ঠী মাস অবধি হতো। আষাঢ় মাস থেকে তো বৃষ্টি, মানে ওই বৃষ্টি আসার আগে অবধি গরম অবধি প্রায় চলতো। মূলত শীতকালটাই হতো, এবং প্রত্যেক দিন অভিনয় হতো, আজ এখানে, কাল ওখানে, পরশু সেখানে। সে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা, আপনারা যারা জানেন তারা জানেন। তো আমি কেন এই কথাগুলো বলছি, আর আমার মা তখন, এই আমরা 4 ভাই 1 বোন, তাদেরকে সামলাতেন। সঙ্গে আমার ঠাকুমা ছিলেন, আমার দাদু খুব কম বয়সে আমাদের মারা গেছেন। একটি গ্রামের মেয়ে শহর কলকাতায় একটি রক্ষণশীল পরিবারে, তিনি এই কচি কচি ছেলে মেয়েদের নিয়ে, আর সামান্য কিছু রোজগার যেটা বাবা করতেন, তার যেটুকু পাঠাতেন, তাতে চিনি কিনতে গিয়ে তেল কেনা যায় না, তেল কিনতে গিয়ে হলুদ কেনা যায় না, এরকম প্রায় অবস্থা। এগুলো আমরা চোখে দেখেছি। আমরা কি খুব গরিব ছিলাম, আমি দারিদ্র্যের অহংকারও করছি না, আমি বলছি কিভাবে সামলাতেন মা। তো আমি দেখেছি
মা একদিন আমাকে 1 কাপ চিনি দিয়ে পাশের বাড়ির পিসি আমরা বলতাম তাদেরকে কাছে পাঠালো, বলল তুমি ওদের বাড়িতে দিয়ে এসো। তো আমি দিয়ে এলাম, আর আমি যেই ওইটা দিয়ে এলাম ওদের ওই কাপে করেই ওই যে পিসিকে দিয়ে এলাম সেই পিসি বললো দাঁড়া, তারপর দেখলাম ওই কাপের মধ্যে 1 কাপ সর্ষে এলো, মানে আমাদের সর্ষে ফুরিয়েছে আর ওদের বোধহয় চিনি ফুরিয়েছে। ফলত এটা এক্সটেন্ডেড একটা পরিবার। হ্যাঁ, তাই আমাদের যেদিন চাল নেই সেদিন কিন্তু ওদের বাড়ির চাল আমাদের বাড়িতে আসছে, আর আমাদের বাড়িতে যদি গম থেকে থাকে তো গম চালান হয়ে যাচ্ছে ওদের বাড়িতে। এবং এটি করছেন একজন তথাকথিত কোট আনকোট অশিক্ষিত মহিলা। মানে আমি বলছি যে হিসেবের যে ক্যালকুলেটর তা দিয়ে এই মায়েরা হিসেব করেননি কোনো দিন। স্নেহের একটা ক্যালকুলেটর থাকে, সংসারের একটা ক্যালকুলেটর থাকে, জীবনের একটা অন্য যোগ বিয়োগ চলে, সেই যোগ বিয়োগ এই মায়েরা করতে করতে যান, প্রত্যেকটি মা করতে করতে যান। আমি বিশ্বাস করি প্রত্যেকটি মাকে করতে হয় এটা, এবং এর মধ্যে অনেক সত্য থাকে, অনেক মিথ্যেও থাকে। আমার মাকে যে কতবার মিথ্যে কথা বলতে দেখেছি কি করে বলবো আপনাদের। আমার পরিবারে যদি বলি খুব গর্বিত হয়ে যে আমার পরিবারে কেউ মিথ্যে কথা বলেনি, তাহলে তো আমি সবচেয়ে বড় মিথ্যে কথা বলবো। তার কারণ আমি তো আমার মাকে দেখেছি। মাকে বললাম তুমি এমন মিথ্যে কথা বললে কেন? তুমি তো ওকে পছন্দ করো না, তুমি ওর গায়ে হাত দিয়ে ইয়ে করছিলে কেন? বললো দেখ ওকে পছন্দ করি না ঠিকই, কিন্তু এই ভালো কথাগুলো বলতে 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 শুনতে শুনতে এরম তো হতে পারে ও পাল্টে যেতে পারে। তাই মা এতক্ষণ ওকে নিয়ে যা যা বললো, একজন আমার পরিচিত একজনকে নিয়ে, আমার মনে হয়েছিল সবই মিথ্যে। কিন্তু মা বলতে যেটা চাইলো যে আজকের এই কথাগুলো কি ওর ভেতরে কোনো আলোড়ন তৈরি করতে পারে, ওর মধ্যে কি আর একটা নতুন মানুষ তৈরি হতে পারে, একটা বিশ্বাস। তারপরেও যদি মিথ্যে দিয়ে একটি সত্য তৈরি হয়, হয়তো সেইটাতেই বিশ্বাস করতেন। তা এহেন আমার মা, আমরা যখন একটু বড় হয়েছি, ধরুন আমরা বাবার সঙ্গে আমার মাসির বাড়িতে যাব, এই কাছেই কলেজ স্ট্রিটে কফি হাউসের উল্টো দিকে, সংস্কৃত কলেজের ঠিক উল্টো দিকে ওই বাড়িটা আমার মাসির, একদিকে মাসির বাড়ি একদিকে পিসির বাড়ি, একই বাড়িতে। তো আমরা যাব সবাই, আমরা যে বাড়িটা থাকতাম ওই গলিটা দিয়ে বেরিয়ে, আমাদের গলির ভেতরে বাড়ি, এই মোড়ের মাথা বলে না, সেইখানে এসে ট্যাক্সি নয়তো বাস নয়তো অমুক কিছু ধরতে হবে। মায়েরা এরকম হয় বোঝাবার জন্য বলছি, সব মায়েরা যে এরকম হন তা নয়, কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু এরকম ঘটনা জীবনে থাকবেই। আমি সেইটি বোঝাবার জন্য বলছি। আমরা সবাই আমাদের নতুন জামাকাপড়, যেটা ভালো জামাকাপড় সেটা পরে নিলাম। জামাকাপড় বলতে একটা দুটোই থাকতো, পরে নিয়েছি, সেটা বের করে দিয়েছে মা, আমাদের সবাইকে সাজিয়ে দিয়েছে। আমরা 4 ভাই 1 বোন হালদার গোষ্ঠী বেরোচ্ছি, সামনে বাবা ধুতি পাঞ্জাবি পরে, বাবা বড় বড় পদক্ষেপে পা ফেলে আগে আগে যাবেন, তার পিছনে আমরা যাব, আমাদের কারোর একটা হাত ধরে থাকবে মা পেছন দিকে, এইরকমভাবেই যাব। তা আমি তখন ক্লাস 7 বা 8-এ পড়ি। মা আমাকে ন্যাড়া বলে ডাকতেন, কারণ ছোটোবেলায় আমার মাথায় খুব খুশকি হতো আর মা ন্যাড়া করে দিত। সেই থেকে আমি মার কাছে ন্যাড়া হয়ে গেলাম। তো ন্যাড়া তো ন্যাড়াই। তো আমি মায়ের সঙ্গে যাচ্ছি, মা আমার হাত ধরেছেন। বেশ খানিকটা যাওয়ার পরে আমাদের গলিটা একটু মেঁকে মেঁকে ওই মোড়ের মাথায় পৌঁছবে। একটা গলির শেষে পৌঁছেছি যখন, তখন অনেকটা চলে এসেছি। হঠাৎ মা আমার কানের কাছে এসে মুখটা বাড়িয়ে বলল, এই ন্যাড়া একটা ভুল হয়ে গেছে। আমার কী ভুল হলো? বাবা অনেকটা এগিয়ে গেছে, আমার অন্য ভাই এবং 1 বোন তারাও খানিকটা এগিয়ে গেছে, আমি মার হাত ধরে আছি। বললো ওদের একটু দাঁড়াতে বল, নয়তো কিছু কর। আমি বলি দাঁড়াতে বলবো? আমি বললাম বোধহয় কিছু একটা গণ্ডগোল হয়েছে, বাথরুম টাথরুম যাবে না কী রে বাবা, এই তো বেরোলো, এই তো বাথরুম থেকে এলো, তারপর তো সাজগোজ করলো, কী হলো? তাকিয়ে দেখলাম না, ভালোই তো, ঠিকই তো আছে সব। মা বলল আমি না চটিটা পড়তে ভুলে গেছি। মানে ওই ঘরের মধ্যে থাকতো তো, বাইরে বেরোতো না, চটি খুব পড়বার দরকার হতো না। আর আমাদের তখন ওই বাড়ির ভেতরে স্লিপার পরে অভ্যেস ছিল না, খালি পায়েই ঘুরতাম বাড়িতে, মাও ঘুরতো। মা দিব্যি সেজেছে, সিঁদুর পরেছে, নতুন জামা পরেছে, শাড়ি পরেছে, সব পরেছে, চটি পরেনি। এবং রাস্তা দিয়ে, পিচের রাস্তা দিয়ে বেশ খানিকটা হেঁটে যাওয়ার পর, বেশ খানিকটা আমি বলছি আপনাদের, তারপরে মার বোধহয় কারো পায়ের দিকে তাকিয়ে মনে পড়েছে যে জুতোর কথা। এই যে সংসারের সঙ্গে থাকতে 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 মেনে মানিয়ে নেওয়া জীবনকে, এবং সেই মেনে মানিয়ে নেওয়াটাকে একটা অভ্যেসে পরিণত করা। এবং এই যে কথা একটু আগে পার্থ বলছিলেন যে মার জন্য কিছু করতে পারিনি,
আমার তখন মনে হচ্ছিল, তুমি কে ভাই লাট সাহেব, তুমি মার জন্য করবে? তুমি পারবে না কোনো দিন মার জন্য করতে। কি করবে তুমি মার জন্য? কি দেবে তুমি মাকে? কিছুই দিতে পারবে না। তুমি যা দেবে কম পড়বে। তাই তুমি আক্ষেপ করো না, বরং আমি বলবো যে তুমি কিছু দেওয়ার চেষ্টা করো না। তোমার আর মায়ের সম্পর্কের মধ্যে কোনো দেনা পাওনা থাকতে পারে না। পৃথিবীতে এই একটি সম্পর্কের কথাই তো আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি, যেখানে কোনো দেনা পাওনা নেই, যেখানে কোনো লেনদেন নেই, যেখানে কোনো হিসেবের খাতা নেই। কেননা যত রকমভাবেই হিসেব করতে যাই অন্য দিক দিয়ে ফাঁকি পড়ে যাবে। তাই মানে এই আমার মা, আমি কেন বলছি কথাগুলো, এইখানে যে মায়েরা রয়েছেন তাদের ভেতরেও এই গুণ আছে, একটু অন্যরকমভাবে আছে, একটু অন্য রঙে আছে, একটু অন্য আলোয় আছে, থাকতেই হবে। তিনি যে মা, আমার মা, আমি যখন বেশ ভালো অভিনয় করছি বলে লোকে দেখে দিয়েছে এবং হাউসফুল হচ্ছে নিয়মিত, মা পাড়া প্রতিবেশী খবরের কাগজ পড়তে পারেন তো মা, খবরের কাগজে পড়ছেন, টেলিভিশনে দেখছেন, তখন কিন্তু মা আমার নাটক দেখতে যেতেন না। একদিন আমার মাকে আমি বলেছিলাম যে মা, সবাই বলছে যে সবার মা বাবা যায়, তুমি যাও না কেন? একদিন চলো, আমি কেমন অভিনয় করি দেখো। তা মা খুব অনেক করে সাদাশিদের পর উনি বললেন যে ঠিক আছে যাব। তা উনি ওই রকমই একদিন গেলেন, গিয়ে কিছুক্ষণ দেখার পরেই আমার বড় ভাইকে, বড়দাকে বলেছে যে আমাকে বের করে নিয়ে চল, বের করে নিয়ে চল। তা ভেবেছে বোধ হয় অনেকের ওই প্রেক্ষাগৃহের মধ্যে ক্লস্ট্রোফোবিক লাগে, দম চাপা লাগে, ইত্যাদি ইত্যাদি। তা মাকে বাইরে বার করে এনেছেন কোনো রকমে। তারপর মা বলেছে বাড়ি যাব, তো বাড়ি নিয়ে এসছে। কী হলো, শরীর খারাপ করছে ভেবেছে। তা পরে যেটা জানতে পারলাম আমি, সেটা হচ্ছে যে কারণে আগেও যেতেন না, বাবার অভিনয়ও দেখতেন না, সেটা হচ্ছে এই স্টেজের ওপর তার নিজের ছেলে কষ্ট পাচ্ছে, এটা মা সহ্য করতে পারতেন না। আমি যতই অভিনয় করি না কেন, যতই বানানো কথা বলি না কেন, ওইটা করতে গেলেও তো একটা কষ্ট হয়। আমি যে নাটকটি করছিলাম, মা দেখতে শুরু করেছেন, প্রথম দিকেই আমার একটি যন্ত্রণা ছিল, একটি ব্যথা ছিল, বেদনা ছিল। আমি বললাম মা, এটা তো অভিনয়, তুমি একজন অভিনেতার স্ত্রী, একজন অভিনেতার মা, তুমি এইটা বুঝবে না যে ওটা কোট আনকোট মিথ্যে? যতবার বলি মা ততবার বলে তবু তো সেই মিথ্যেটাকে প্রকাশ করতে গেলে তোর বড় কষ্ট হয়। মা হিসেবে ওখানে বসে দেখি কি করে। তা এই মাকে আমি কি করে বোঝাবো যে মা, এই মা কি অশিক্ষিত? এই মা কি বাহ্যজ্ঞান লোপ পেয়েছে না? তা তো নয়। কিন্তু তবু এই ভালোবাসা, স্নেহ, বাৎসল্য বা এই যোগাযোগের সামনে মাথা নত হয়ে যেত। মনে হতো ঠিক আছে, তুমি নাই বা দেখলে। কিন্তু এই মাই, আমরা যে চার ভাই এক বোন বলছিলাম, আমরা অনেকটা সময় নিয়ে ফেলেছি, এই নির্দিষ্ট সময়সীমা পার হয়ে গেছে প্রায়। কিন্তু আমি এই কথাগুলো বলতে বলতে আমি শুধু দুটো রেফারেন্সের কথা বলবো। এই নাটক করতে করতে আমাকে অনেকবারই না মা সম্পর্কে উচ্চারণ করতে হয়। মা শব্দটা তো হরবকত করতেই হয়, আর মাকে নিয়ে বলতে হয়। কখনো আমি মার সঙ্গে বেইমানি করি নাটকে, অভিনয়ে, মাকে দেখি না। আবার কখনো মাকে এত দেখি, ওটা তো আমাদের অভিনেতাদের জীবনে হয়। আজকে ডাক্তার সাজলাম, কালকেই রুগী। বা একই দিন এরম হয়েছে জানেন তো, দুপুর 3টায় আমি রুগী, সন্ধেবেলায় ডাক্তার। আর একটা কথা আপনাদের বলি, অভিনেতা হিসেবে আমার একটা চরম, আমি বেশি করি তো, ভীষণ বেশি অভিনয় করি। একদিনে 3টে তো করেছি, 4টেও করেছিলাম একবার, এবং সেইটা একটা উদাহরণ হয়েছিল দারুণ। এবং আমার মা এত আনন্দ পেয়েছিলাম, আমি সেই কারণেই কথাটা বলছি, মা তখন বেঁচে ছিলেন। আমি একটি অভিনয় করেছিলাম 10টার সময়, সকাল 10টায়, একাডেমি অফ ফাইন আর্টসে। সেই নাটকটির নাম ছিল বিলে, মানে বিবেকানন্দকে নিয়ে। আমি একটি নাট্যদল লোককৃষ্টি বলে তাদের সঙ্গে করেছিলাম। 100-র ওপর অভিনয় হয়েছিল। তা সেখানে তো বিলে তো সেই অর্থে কোট আনকোট হিন্দু। ধর্মাচরণের দিক থেকে যদি বলি, দুপুরবেলায় 3টের সময় যে নাটকটি অভিনয় করেছিলাম সেটির নাম ছিল শুয়োপোকা, অনেক দিন আগের কথা বলছিলাম। সেই নাটকটির ওই চরিত্রটি, যে চরিত্রটা আমি জোসেফ বলে একটি চরিত্র করতাম, সে খ্রিশ্চান ছিল। সন্ধেবেলায় আমি তখন একটি নাটক করতাম রুদ্ধ সঙ্গীত বলে, যেখানে আমি জর্জ বিশ্বাস মানে দেবব্রত বিশ্বাস সাজতাম। তিনি ব্রাহ্ম ছিলেন।
আর আমি সেই বছর ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে এখানে সারা রাত ব্যাপী অভিনয় হয়েছিল। রাত্রির 1টার সময় আমি শাহজাহান, ডিএল রায় শাহজাহানে অরঙ্গজেব সেজেছিলাম, তে মুসলিম। তো একই দিনে এতগুলো ধর্মান্তকরণ করতে পেরে নিজেকে, আমি যখন শেষ ভোরবেলায় বাড়ি পৌঁছলাম, মা আমাকে বলেছিল, ওরে তুই তো অমর হয়ে গেলি রে। আমি বললাম অমর কি, আমি কেন অমর হবো কেন? বললো আরে তুই এতগুলো ধর্মাচরণ করে ফেললি, তুই বুঝতে পারছিস না? তুই যাই উচ্চারণ করে থাকিস, এত ধর্মের যে আশীর্বাদ পেয়ে গেলি তুই। আমার সে তো অনেক মানুষ ধর্মগ্রন্থ পড়ে, তার থেকে হয় না? বললো ওটা তো পড়ে, আর তুই তো রক্ত মাংসের করছিস, তুই কাঁদছিস, চেঁচাচ্ছিস, গলার শিরা ফোলাচ্ছিস, রেগে যাচ্ছিস, হাসছিস, ওর চেয়ে ভালো জিনিস হয় না। তাহলে তুমি তো দেখতে যাও না। বলে দেখতে না গেলেও বুঝতে তো পারি কী কেমনটা হলো। কী করে বোঝো? বললে যেদিন বাড়ি ফিরিস দেখি এরকম আনমনা হয়ে আছে, কেমন একটু মেঝের দিকে তাকিয়ে আছে আমার ছেলে, তখন বুঝতে পারি আজ পাঠ ভুল হয়েছে, নয়তো নাটক গণ্ডগোল হয়েছে। আর যেদিন ঢুকেই দেখি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, তখন বুঝি খুব হাততালি পেয়েছে আজকে। এই কথা তো আমার বলতে হয়নি, মা আজকে ভালো হয়েছে, মা আমার মন খারাপ, কোনো মাকেই বলতে হয় না পুত্রদের, কন্যাদের। এই চন্দ্রগুপ্ত নাটক ছিল যেখানে ডিএল রায় মা সম্পর্কে বলতে গিয়ে, আপনারা জানেন ডিএল রায় খুব আলঙ্কারিক শব্দ ব্যবহার করতেন, মানে তাতে অলঙ্কার ছিল, ধ্বনি ছিল মারাত্মক। কখনো কখনো সেটা নাট্য যে গতি সেটাকেও ব্যাহত করত, আধুনিক লোকেরা যে টিকা দেন তাতে বলেন। কিন্তু তিনি ওই যেখানে চন্দ্রগুপ্তকে প্রভোগ করতে চাইছেন, উত্তেজিত করে তুলতে চাইছেন, সেইখানে মানে তুমি মায়ের অপমান হয়েছে, চাণক্য হিসেবে লিখছেন চাণক্য কীভাবে উত্তেজিত করছে চন্দ্রগুপ্তকে মার সম্পর্কে বলতে গিয়ে। মা মুরা আপনারা জানেন, চন্দ্রগুপ্ত যখন মার এই ঘটনাটা নিয়ে অতটা বিচলিত নয়, তথা কোট আনকোট, তখন চাণক্য তাকে বলছে, জগতে এই প্রথম হলো যে সন্তান মায়ের অপমানের প্রতিশোধ নেয় না। কাঁদো অভাগিনী নারী, কাঁদো। এই তোমার পুত্র, মা চেনে না, জানে না যে জগতে যত পবিত্র জিনিস আছে মায়ের কাছে কেউ নয়। চন্দ্রগুপ্ত তখন আকুল হয়ে বলে, আমি জানি গুরুদেব। তখন চাণক্য রাগ করে বলে, না জানো না, নইলে মায়ের অপমানের প্রতিশোধ নিতে সন্তান দ্বিধা করে। মা যার সঙ্গে একদিন এক অঙ্গ ছিলে, এক প্রাণ, এক মন, এক নিঃশ্বাস, এক আত্মা, যেমন সৃষ্টি একদিন বিষ্ণুর যোগনিদ্রায় অভিভূত ছিল, তারপর পৃথক হয়ে এলো অগ্নির স্ফুলিঙ্গের মতো, সঙ্গীতের মূর্ছনার মতো, চিরন্তন প্রহেলিকার প্রশ্নের মতো। মা যে তার দেহের রক্ত নিংড়ে, এইটা খেয়াল করে দেখবেন শব্দগুলো, মা যে তার দেহের রক্ত নিংড়ে নিভৃত বক্ষের কটাহে চড়িয়ে স্নেহের উত্তাপে জাল দিয়ে সুধা তৈরি করে তোমাকে পান করিয়েছিল, যে তোমার অধরে হাস্য দিয়েছিল, রসনায় ভাষা দিয়েছিল, ললাটে আশিস চুম্বন দিয়ে সংসারে পাঠিয়েছিল। মা রোগে শোকে দৈন্যে দুর্দিনে তোমার দুঃখ যে নিজে বুক পেতে নিয়েছিল, তোমার ম্লান মুখখানি উজ্জ্বল দেখবার জন্য, যে প্রাণ দিতে পারে, যার স্বচ্ছ মন্দাকিনী এই শুষ্ক তপ্ত মরুভূমিতে শত ধারায় উচ্ছ্বসিত হয়ে যাচ্ছে, এ সেই মা বলে মুরাকে দেখাচ্ছে আর চন্দ্রগুপ্তকে উত্তেজিত করছে। এই যে মা সম্পর্কে বলতে গিয়ে এত বিবরণ দিলেন ডিএল রায়, তারপরেও কিরম পড়তে পড়তে আমার মনে হয়েছিল যে সব বলার পরেও বোধহয় মাকে সবটা ধরা গেল না। যা বলা গেল তা দারুণ, কিন্তু সবটা বলা গেল না। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় ছিলেন, তখন যখন লিখছেন একটা চিঠিতে, স্বামী শিবানন্দকে লিখছেন, আমি মা সম্পর্কে বলছেন বলে বলছি, মা বলতে আপনারা বুঝতেই পাচ্ছেন কোন মার কথা বলছেন। স্বামী বিবেকানন্দ সারদা মার কথাই বলছেন। লিখছেন, মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেউই পারো না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন জানো, শক্তিহীন কেন জানো? শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরনী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাঁকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। দেখছো কি ভায়া, ক্রমে সব বুঝবে।
এই জন্য তার মঠ চাই। শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? আমেরিকা, ইউরোপে কি দেখছি? শক্তির পুজো। তবু এরা অজান্তে পুজো করে, কামের দ্বারা করে। আর যারা বিশুদ্ধভাবে, সাত্ত্বিকভাবে, মাতৃভাবে পূজা করবে, তাদের কি কল্যাণই না হবে। আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। সেই জন্য আগে মায়ের মঠ তৈরি করতে হবে। আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? এত বড় কথা যিনি বলতে পারেন যে আগে মা আর মার মেয়েরা। আমরা আজকে নানান আছিলায় বা নানান অছিলায় আমরা মাকে যতবার ধরতে যাচ্ছি ততবার আমরা পিছলে যাচ্ছি। তার মাকে আমরা শব্দে ধরতে পারবো না কোনো দিন, মাকে কোনো লেকচারে আমরা ধরতে পারবো না কোনো দিন। কিন্তু আমাদের তবু আমাদের নিবেদনটিকে রাখতে হবে। আমাদের বলতে হবে বারবার যে মা, আমি তোমাকে ভালোবাসি তাই এত কথা বলি, আমি তোমাকে চাই বলে এত কথা বলি। এই কথাটুকু এই বিবেকানন্দ একটি, আমাদের অনেকেরই তো মা নেই, আমার মাও নেই। মায়ের কথা বলতে বলতে সুরজিৎ বাবুর গলা ধরে এলো সঙ্গতভাবে। আমার তখন মনে পড়ছিল আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। আমি অভিনয় করছিলাম এখান থেকে অনেক দূরে, বালুরঘাট শহরে। দুপুরবেলায় বিকেলের দিকে আমি স্টেজে যাব, যাকে তার আগে আমার বড় ভাই বললেন যে মার শরীর ভালো নেই, মাকে বোধহয় ভেন্টিলেশনে দিতে হবে, তোর কি মত আছে? আমি বললাম আমি এত দূর থেকে মতামত দেব, এত বড় দজ্জাল বা অসাধু তো আমি নই। তোমরা যারা ঠিক আছো ওখানে মার সামনে, যেটা ঠিক করবে সেটাই হবে। তা দেয়া হলো। পরদিন আমার বারাসাতে অভিনয়, আমি তখন ওই সৌমিত্র চট্টোপাধ্যায় কিংবদন্তি অভিনেতা, তার সঙ্গে একটি নাটক করি, হাউসফুল শো। আমি ভোরবেলায় ফিরলাম অভিনয় করে, বাড়ি এলাম, তখনও নার্সিংহোম থেকে কিছু খবর আসেনি। আমি মাকে দেখতে গেলাম, যাচ্ছি যখন তখনই খবর এলো যে মা নেই। আমি গেলাম, দেখলাম অনেক যন্ত্রের মাঝখানে মা শুয়ে আছেন, সব যন্ত্রগুলোর নড়াচড়া বন্ধ হয়ে গেছে। মার হাত ধরলাম, তারপরে শুনলাম যে ওই নার্সিংহোমের কিছু কাজ থাকে সেগুলো করে ইত্যাদি করে মাকে যখন ছাড়বে তখন প্রায় সন্ধে হবে, মানে 4:30 5টা হবে। আর আমার 5:30 থেকে ওখানে অভিনয় বারাসাতে। তা আমার সৌমিত্র চট্টোপাধ্যায় আমি জিজ্ঞেস করলেন কী করবো, শোটা কি ক্যান্সেল করে দেবো আজকে? আমি বললাম 5:30টার সময় আমার অন্য ভাইরা আছেন, তারা দাহ করতে যাবেন। কেননা আমার এটা কাজ, আমি যদি আজকে ওটা না করি ওই হাউসফুল শোটার আবার কবে হবে তার ঠিক নেই। অনেক লোক অনেক আশা নিয়ে এসেছেন দেখবেন বলে, অনেক আগে টিকিট কেটেছেন। আমার মনে হয় মা তো নেই, মাকে তো আমি বাঁচিয়ে তুলতে পারবো না, কিন্তু আমি কাজটি করলে মা খুশি হবেন, অন্তত আমার জন্য খুশি হবেন যে মার কারণে আমি বিপদে পড়ে নিই। কিন্তু আমি যদি বিপদে পড়ি, মা কিন্তু ওখানেও উঠে দাঁড়াতে পারেন, মা কিন্তু তখনও গোলমাল পাকাতে পারেন, কেননা আমি বিপদে পড়েছি। তাই আমি আমার দাদাদের বললাম যে তোমরা করে নাও, আমাকে যেতে হবে, তারপরে আমি আসব। তো দাদারা রাজি হলো না। তখন আমার মনে পড়লো আমি যখন এই থিয়েটার করার এইসবের মধ্যে গেছি, তারও আগে আমার জীবনের নানান রকম বাঁক আছে, নানান কাজের মধ্যে গেছি। আমাদের সদর দরজার গোড়ায় একটি রক ছিল, মা ওখানে দাঁড়িয়ে থাকতেন। আর দূর থেকে ওই যে বলছিলাম গলির মোড় থেকে যেই ঘুরতাম, মা দেখতে পেতেন, মায়েরাম করে ভেতর দিকে চলে যেতেন, মানে আসছে ছেলে, আর চিন্তা নেই। তা আমার মনে হলো যে সারা জীবন তো মাকে অপেক্ষাতেই রেখেছিলাম, মা তো গলির মুখ থেকে দাঁড়িয়ে দেখতেন। দাহের জন্য মনে হয় মা আমার জন্য আরেকটু অপেক্ষা করলেন। আমার মা অপেক্ষা করলেন, আমি সেই শো করে এসে দাহ করলাম। আমার পাশে অনেক লোক ছিল, আমার বন্ধুরা ছিল, অনেক মানুষ। তখন মনে হলো এই তো মাতৃ আশীর্বাদ, এছাড়া কেন আমাকে লোকে ভালোবাসবেন? এছাড়া আর তো কোনো কারণ নেই। তাই মৃত্যুর মধ্যে দিয়েও যে মাকে আমরা পাই, মৃত্যুরূপা মাতা নামে একটি কবিতা লিখেছিলেন
ইংরেজিতে লিখেছিলেন বিবেকানন্দ, যে বাড়িতে বসে আছি, দাঁড়িয়ে আছি। নিঃশেষে নিভিছে তারা দল, মেঘ এসে আবরিছে মেঘে স্পন্দিত ধ্বনিত অন্ধকার, গরজিছে ঘূর্ণ বায়ু বেগে, লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে মহাবৃক্ষ সমলে উপাড়ি ফুৎকারে উড়ায়ে চলে পথে। সমুদ্র সংগ্রামে দিল হানা, উঠে ঢেউ গিরিচূড়া যিনি, নভস্থলে পুরো পরশিতে চায় ঘোর রূপা হাসিছে দামিনী, প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা গায়। লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায়, নাচে তারা উন্মাদ তাণ্ডবে মৃত্যুরূপা মা আমার আয়। করালি করাল তোর নাম, মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীম চরণ নিক্ষেপ প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশে। কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। আয় আয় মা। এই যে আহ্বান, মৃত্যুতে জন্মে প্রতিক্ষণে স্মরণে বিস্মরণে এ আমাদের থেকে যাবে, কারণ শব্দটি মা। আমি কিছু জ্ঞানের কথা বলতে পারলাম না মা সম্পর্কে, আমি কতগুলি আবেগেরই কথা বললাম, জানি না কেমন উচিত হলো কি না, কিন্তু এই ঘরটি, এই পরিবেশটি আমাকে এই দিকেই টানলো। আমার এখানে আরও অনেক কিছু উক্তি টুক্তি লেখা ছিল, সারা পৃথিবীব্যাপী মনীষীরা মা সম্পর্কে কী বলে গেছেন, মনে হলো সব মিথ্যে। নিজের মার কথা যদি মনীষীদের কাছ থেকে ধার করে বলতে হয়, তাহলে আমার জন্ম বৃথা, আমার মাও বৃথা। তাই এই কথাগুলো বললাম। ধন্যবাদ সবাইকে। অশেষ ধন্যবাদ দেবশঙ্কর হালদার সাহেবকে। আজকে এই পুণ্যভূমিতে আমরা অনুষ্ঠান করতে পারলাম শুধুমাত্র এখানকার স্বামীজি, স্বামী জ্ঞানলোকানন্দজি মহারাজের জন্য, এবং উনি আজকে বেলুড় মঠে আছেন বলে আমি মহারাজকে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করব। একটি স্মারক, একটি পুষ্পস্তবক আমাদের তরফ থেকে, এটা মায়েদের নিয়ে অনুষ্ঠান, যদি গ্রহণ করেন। সুরজিৎ কর্পূরকায়স্থ সাহেব ওনাকে পুষ্পস্তবক দেবেন, এবং দেবশঙ্কর হালদার সাহেব ওনাকে স্মারক। অশেষ ধন্যবাদ আপনাকে মহারাজ। আরেকজন মানুষ যিনি গত 9 বছর ধরে একটানা এই মাতৃবন্দনার অনুষ্ঠানকে ভিডিও রেকর্ডিং করে, এডিটিং করে ইউটিউবের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, সেই শ্রী অশোক বণিককে একটিবার স্টেজে আসার জন্য অনুরোধ করব, একটি পুষ্পস্তবক ও স্মারক গ্রহণ করার জন্য। অশেষ ধন্যবাদ। এবং একটা কথা বলি, দেবশঙ্কর হালদার সাহেব বলছিলেন যে এরা তো কেউ কেটা নয়, কেউ কেটা হচ্ছে আসলে প্রত্যেকটি মা। আজকে তাদের, আপনাদের সকলের আশীর্বাদে এই অনুষ্ঠানটি 10 বছরে পড়ল। আজকে 10 বছর ধরে আমরা দুই ভাই অনুষ্ঠানটি টানতে পারলাম, কোনো অনুদান ছাড়া, কোনো স্পন্সরশিপ ছাড়া, কোনো কর্পোরেট বা কোনো রকম এনজিওর হাত ছাড়া, শুধুমাত্র আপনাদের আশীর্বাদে। অশেষ ধন্যবাদ আপনাদের। শুভরাত্রি।